আমি অকপটে স্বীকার করতে পারি, আমি অ্যাক্সিডেন্টাল আর্টিস্ট। কিছু ভালো গান করতে চাই, যে গানগুলো অন্যকে অনুপ্রাণিত করবে। যে দায়িত্ববোধের জায়গা থেকে আমি রবীন্দ্রনাথের কবিতা পছন্দ করি, প্লাস রবীন্দ্রনাথের গান তো আমি বলি আলোর গান, তো রবীন্দ্রনাথের সাথে সাথে অন্য কবিদের কথাও বলতে চাই আমার গলা দিয়ে, আমার শর্ট দিয়ে। আমি একটা কথা যোগ করতে চাই যে স্বপ্নীল সজীব কিন্তু প্রশিক্ষিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এবং আমাদের বাংলাদেশের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ থেকে প্রথম। তো প্রতিনিয়ত আমরা আসলে স্বপ্ন দেখি, জেগেও স্বপ্ন দেখি, ঘুমিয়েও স্বপ্ন দেখি। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটা ভুবন দোলে, নাড়িতে মোর রক্ত ধারা লেগেছে তার টান, বিস্ময় তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি বন পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই দান, বিস্ময়ে তাই জাগে আমার গান। কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঠেলেছি, জানার মাঝে অজানারে করেছি সন্ধান, বিস্ময়ে তাই জাগে আমার গান। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান। আহা, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। এই সিরিজটিতে দেখতে পাচ্ছেন আমার সাথে দুজন তারা বসে আছে। এই তারারা তাদের স্বপ্রতিভায় নিজ নিজ গুণে শুধু দুই বাংলাতে নয়, বিশ্বের বাংলা ভাষাভাষী সবার কাছে অনেক অনেক জনপ্রিয়। শুধু দর্শক, আমি কবিতা দিলাওয়ার স্বাগত জানাচ্ছি কবিতার সাথে আজকের এই আয়োজনে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ এই সিরিজটিতে আপনারা জানেন তারাই অতিথি হয়ে আসছেন, যারা নন্দিত করেছেন নিজের নাম, উজ্জ্বল করেছে ভবিষ্যৎ, অবিরত সার্থক করে চলেছে মানব জন্ম এবং সফল করেছে তাদের স্বপ্ন। সামিউল ইসলাম পোলাক, স্বপ্নীল সজীব। আসসালামু আলাইকুম। স্বপ্ন কি সার্থক হলো? অনেক 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 কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সুদূর আমেরিকাতে বসে এত সুন্দর একটি অনুষ্ঠান, যেটা আমরা সবসময় দেখি বাংলাদেশ সহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী আলোকিত মানুষদেরকে এই অনুষ্ঠানে আমরা দেখতে পাই। সেখানে আমাদের মতো ক্ষুদ্র দুজন মানুষকে আমাদের প্রিয় শিল্পী কবিতা আপা আহ্বান করেছেন। আমরা বাংলাদেশ থেকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। নিজেকে ক্ষুদ্র ভাবার কোনো কারণ নেই, এই কথাটা কিন্তু আমি ঠিক মেনে নিতে পারছি না। কারণ সামিউল ইসলাম পোলাক একজন আবৃত্তি শিল্পী। কিভাবে শুরু হয়েছিল তোমার? তোমার শুরু হয়েছে আবৃত্তি দিয়েই,
সেই স্বর্ণ পদক পেয়েছো প্রথম ছোটবেলাতে, এবং তারপর তুমি ফরিদপুরেই করেছো তোমার চর্চা, শিখেছো, এবং তারপর শান্তিনিকেতন, তাই না? এবং বিশ্বের যত রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছে যারা লিজেন্ড, তাদের সাথে তুমি কাজ করেছো। এবং তোমার প্রথম আবৃত্তিতে যে অ্যালবামটা প্রকাশ হয়েছে সেটা হচ্ছে ঐতিহাসিক সঙ্গীত লেভেল, হিন্দুস্তান রেকর্ডস থেকে 2017 সালে। এবং পোলাকি প্রথম আবৃত্তি শিল্পী যে লন্ডন নেহেরু সেন্টার এবং ব্র্যাডি আর্ট সেন্টারে আমন্ত্রিত হয়েছে। তো নিজেকে ক্ষুদ্র ভাবার কোনোই কারণ নেই। এবং স্বপ্নের সব ধরনের গানে যার পারদর্শিতা, শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, আমি কিন্তু তোমার রবীন্দ্রসঙ্গীত খুব মুগ্ধ হয়ে শুনি। তোমার এত আবেগ এবং তোমার কণ্ঠ, এটা যেন তৈরি হয়েছে রবীন্দ্রসঙ্গীতের জন্য, কিন্তু তারপরও তুমি মঞ্চ কাঁপিয়ে বেড়াচ্ছ অন্যান্য সঙ্গীত দিয়েও। এবং তোমারও শুরুটা হয়েছে পুরস্কার দিয়ে, জাতীয় পুরস্কার পেয়েছো। এই এই মাত্র বোধহয় আরো একটি পুরস্কার পেলে, সেটি হচ্ছে তোমার বাংলাদেশের গোল্ডেন জুবলি উপলক্ষে অ্যাওয়ার্ড, এটা 2021 সালে বেস্ট সিঙ্গার, তাই না? জি জি জি। আর আমি খুবই আনন্দিত তোমাদের দুজনকে আজ কবিতার সাথে আনতে পেরে, কারণ আমার এই শোটার শুরু থেকেই পোলাক এবং স্বপ্নের সজীব ছিল। তো চলো আমরা আজ অনেক কবিতা শুনবো, আবৃত্তি এবং গান শুনবো। সেই শোনার শুরুতে একটু তোমরা দুজনে যদি বলো যে এখন আমরা তো একদম সোশ্যাল মিডিয়া বলো, টেলিভিশন বলো, মঞ্চ বলো, সব জায়গাতেই এই দুজন তরুণকে দেখতে পাচ্ছি। সামিউল ইসলাম পোলাক তোমাদের নিজ স্থান থেকে করছো, এবং স্বপ্নিল সজীব। তো তোমাদের যে এই শুরুটা তো আর এভাবে হয়নি। শুরুটার পেছনে যে সংগ্রাম বা তোমাদের যে অধ্যাবসায়, সেগুলো সম্পর্কে পোলাক তুমি শুরু করো, তারপর আমরা স্বপ্নিলের কাছে আসছি। আমি স্বপ্নে শুরু করুক, আমি শুনি। কারণ আচ্ছা, যেহেতু আমাদের স্বপ্নিল এই বলো। সুবর্ণ জয়ন্তীতে এই মাত্র একটি মানে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীর পদক পেল, উচ্ছ্বসিত আছে, শুনি স্বপ্নিলের গল্প। হ্যাঁ, অভিনন্দন সজীব। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আসলে আপা সঙ্গীত প্রতিনিয়ত শিখে যাচ্ছি, এবং এই পথটা কখনোই কারোই মসৃণ হয় না। যার যার অবস্থান থেকে আমরা দেখেছি এই পথটাকে কিন্তু তৈরি করে নিতে হয় তার নিজের মতন করে। কখনো পরিবার থেকে সংগ্রাম করতে হয়, কখনো নিজের সাথে সংগ্রাম করতে হয়, কখনো আশেপাশের মানুষগুলোর সাথে সংগ্রাম করতে হয়, কিন্তু এর মাঝেই আমাদেরকে পথ চলতে হয়, পথ তৈরি করে নিতে হয়। তো আমার শুরুটা ছিল একেবারেই ফরিদপুর জেলায়। আমি বড় হয়েছি, গান শিখেছি আমার খালামণি লুৎফুন্নাহ লতার কাছে। তারপর ঢাকায় এসে ছায়ানটে ভর্তি হলাম। রেজানু চৌধুরী বন্যাদির সান্নিধ্য পেলাম কিছুদিন। তারপরে তো ইন্ডিয়াতেও যাওয়ার সুযোগ হয়েছে। কিন্তু যেটা হয় যে আহ, কোথাও যেন কালের ভিড়ে আমাদের আহ, যে রুট সঙ্গীতগুলো আছে, যে লঘু সঙ্গীতগুলো, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান বা পঞ্চকবির গান, এই গানগুলো এই প্রজন্মের কাছে ততটা আহ আকর্ষণীয় হয়ে ওঠে না। এই 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 তাড়না থেকেই আসলে আমার রবীন্দ্রনাথের গান বা অন্যান্য পঞ্চকবির গানের উপর ভালোবাসাটা একটু বেশি। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমাদের অগ্রজ শিল্পীরা যারা আছেন, বরেণ্য শিল্পীরা, তারা তো তাদের মতো করে একটি পথ তৈরি করে দিয়েছেন। এখন এটাকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব, তারপরে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের মতো করে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু প্রতিনিয়তই আসলে নানা বাধার সম্মুখীন হয়েছি অনুষ্ঠান করতে গিয়ে। তারপরে দেখা যায় যে আহ, গান করতে গিয়েও যে সেই গদবাঁধা গানগুলোকেই বেছে দিচ্ছে, এই ধরনের পারফরমেন্স আশা করছে অনুষ্ঠান পরিচালকরা। তো এখনো কিন্তু আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে। আর কিছুদিন আগেই তো আমরা এখনো ইভেন আমরা তো এখনো করোনা থেকে মুক্ত হইনি, তো একটা প্রকৃতির থাবা থেকেও তো আমরা এখনো পরিত্রাণ পাইনি। তো সবকিছু মিলে
আলহামদুলিল্লাহ যে এখন শুরু হয়েছে সুন্দর করে, আমরা যদি এই কন্টিনিউশনটা সুন্দর করে রাখতে পারি, আমার মনে হয় যে সামনের দিকে আমরা আরো ভালো কাজ কিছু উপহার দিতে পারবো আমাদের দর্শকদেরকে। অবশ্যই। কৈলাক, তোমারটা একটু শুনি, তোমার শুরুটা। যদিও আমি বলেছি একটু, কিন্তু উম, তোমার মুখ থেকেই শুনি। আমার আমার এই কবিতা আবৃত্তি নিয়ে যদি যাত্রা বলি, যে খুব যে একটা বন্ধুর ছিল আমি বলবো না, কারণ মসৃণ ভাবে আমি চলেছি। ইট হ্যাপেন সেরেন্ডিপিটিয়াসলি, কারণ আই জাস্ট ফলো মাই ড্রিমস এন্ড এভরিথিং জাস্ট নিজের মতো তৈরি হয়ে গেছে। স্বপ্ন সাজবে যেটা বললো যে আমাদেরকে হুম, প্রতিনিয়ত একটা রাস্তা তৈরি করে নিতে হয়, তো এই রাস্তা তৈরি করে যাচ্ছি। জাস্ট যাত্রা শুরু হয়েছে, খুব যে একটা বেশি দিন ধরে আছি তাও না। হুম, হুম, খুব অল্প সময় শুরুটা হয়েছিল। আমার মা আমাকে ঝুমু আপা, আমি স্কুলে আহ ওনার কাছে নিয়ে গিয়েছিলাম প্রথম, মনে আছে তো? তো সেই হুম, আমার প্রথম মঞ্চে পারফরমেন্স করা, তারপর স্কুল লেভেলে, তারপর কম্পিটিশনে, তারপরে যেটা হলো যে একটা সময় আমি পড়ালেখা এই করতে গিয়ে আর লস্ট সামওয়্যার। তারপর একটা জিনিস হয় যে আবার নতুন করে ফিরে আসো। তো এটা আমি বলবো যে ইট হ্যাপেন্ড সেরেন্ডিপিটিয়াসলি, মানে লাকিলি আই জাস্ট আই এম অ্যান অ্যাক্সিডেন্টাল আর্টিস্ট। মানে আই ওয়াজ নেভার পার্সুইং এ ক্যারিয়ার ইন এডুকেশন, মানে ওভাবে যদি বলতে হয় যে স্বপ্নিল ছোটবেলা থেকেই মানে খুব সুন্দর গান করতো। মানে আহ, ও হি ইজ এ বোনাফাইড মিউজিশিয়ান, বাট আমি ইউ ক্যান, আমি অকপটে স্বীকার করতে পারি আমি অ্যান অ্যাক্সিডেন্টাল আর্টিস্ট। স্বপ্নিল, কি তাই ভাবছো পোলাকের না কথা? না না, সেটা কি হয় নাকি কখনোই? বা একজন শিল্পী, কিন্তু আসলে আমরা আমাদের হুম, বাংলাদেশের প্রেক্ষাপটটা যেটা বা হুম, হুম, আহ, উম, যেটা হয়, যে কোনো বাবা মাই কিন্তু চান না তার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে গান করুক, নাচ করুক, আবৃত্তি করুক, অভিনয় করুক। এই জায়গাটা এখনো কিন্তু আমাদের দেশের আহ, অবস্থান থেকে এতটা সুদৃঢ় পেশা হিসেবে হয়ে ওঠে নাই। সো এটা কিন্তু একটা বন্ধুর পথ তো আছেই, কিন্তু অবশ্যই আমি বলবো যে পোলাক ভাইয়া তার নিজের চেষ্টায় এবং আহ, এত কঠিন একটি সাবজেক্টকে সে তার পাথেয় হিসেবে নিয়েছেন, হুম। তারপর রবীন্দ্রনাথ তো সাথে আছেন। সো এই বিষয়টি আসলে ওর একেবারেই নিজের ভালোবাসা থেকেই হয়েছে, এবং অবশ্যই দর্শকের সাপোর্ট এবং আপনাদের সবার ভালোবাসা তো আছেই সাথে। অবশ্যই। একটা জিনিস যেটা লক্ষ্য করি পোলাকের ব্যাপারে, সেটা হচ্ছে যে পোলাক তো অসাধারণ, অসাধারণ আবৃত্তি করে এবং আ আমার খুব পছন্দের। শুধু যে পোলাককে ভালোবাসি সেজন্যে নয়, পোলাকের আসলেই পোলাক খুব গুণী আবৃত্তি শিল্পী। তো পোলাকের যেটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে ও শুধুমাত্রই রবীন্দ্রনাথকে বেছে নিয়েছে তার জীবনে এবং অন্য কোনো কিছু সে করতে চায় না। এটার কারণটা কি পোলাক? উম একটা হচ্ছে যে ইটস সত্যি খুব সহজ সমসাময়িকদের সময়ের সাথে তাল মিলিয়ে চলা। এটা খুব সহজ। কিন্তু আ ইতিহাস, ঐতিহ্য এগুলোকে ধারণ করে রাখার দায়িত্বও কিন্তু আমাদের। তো আমি মনে করি যে আ তার থেকেও বড় কথা রবীন্দ্রনাথের যে দর্শন, এখন তো মানে বহুদিন উনার কবিতা আবৃত্তি করতে, করতে তো কোথাও গিয়ে একটা বোধের জাগরণ হয়েছে। তো একজন বাচিক শিল্পী হিসেবে বা আবৃত্তি শিল্পী হিসেবে এটা আমারই কিন্তু দায়িত্ব যে কোন ধরনের লিটারেচার আমি কেটার করবো হুম, টু মাই টুয়ার্ডস মাই লিসেনার্স বা অ্যাডমায়ার্স। আমি কখনো ফ্যান ফলোয়ার্স এই সমস্ত বলি না। তো আমার যারা লিসেনার্স আছে তাদের জন্য আমার মনে হয় যে যদি কিছু উনার বাণীর মধ্যে এত প্রশান্তি, এত ভালো ভালো কথা বলে গেছে, সেই বাণীটা যদি আমি একটু হলেও দিতে পারি, তো একজন শিল্পী হিসেবে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ববোধ থাকে। সে দায়িত্ববোধের জায়গা থেকে আমি রবীন্দ্রনাথের কবিতা পছন্দ করি। প্লাস আমি আম আরেকটা জিনিস হচ্ছে যে খুব মেইন একটা পয়েন্ট, যে সেটা হচ্ছে যে কোন লিটারেচারে তুমি নিজেকে খুঁজে পাও। এজ এ পারসন হিসেবে আমি উনার কবিতার সাথে, উনার ক্যারেক্টারিস্টিক্স গুলোর সাথে, উনার যে চরিত্রগুলো উনি নির্মাণ করেছেন বা সে সময় যা ভেবেছেন, তার সাথে এ যুগে বসেও এখনো বসেও নিজেকে রিলেট করতে পারি। তো আমি যদি বাংলাদেশের কোনো একটা চলচ্চিত্র দেখি, হুম, হুম, যে চলচ্চিত্রের কোনো একটা বিশেষ নায়কের মধ্যে আমি আমাকে খুঁজে পাই না। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু কানেক্ট উইথ দ্যাট ক্যারেক্টার অর দ্যাট পার্টিকুলার পার্সোনা।
কিন্তু রবীন্দ্রনাথের ওই জিনিসগুলোর মধ্যে আমি খুঁজে পাই। তো সেটাও তো একটা ব্যাপার, যেমন স্বপ্নীল সজীব যদি একটা গান করেন, হুম, আহ, প্রথমত তিনি গানটা পছন্দ করেন, কেন করেন সেটা কারণ উনি নিজেই বলতে পারেন, কারণ ওনার হুম, ব্যক্তিত্ব ওই গানটাকে ওনাকে আকৃষ্ট করে হয়তো। তো আমার কাছে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে নিজেকে খুঁজে পাওয়া কোনো একটা কবিতাতে বা পঠনে বা পাঠে বা কোনো কিছুতে, মানে যে কোনো মিডিয়ামে। যেমন আজকের এই অনুষ্ঠানেই, মানে আমি খুব আনন্দের সাথে আছি, হুম। হাস্যোজ্জ্বল ভাবে আছি, সো আই ক্যান ইজিলি ফাইন্ড মাইসেলফ, আই এম অলওয়েজ বি, ট্রাই টু বি মাইসেলফ। একটু খুঁজে পাই তোমাকে আমরা, একটা তোমার পছন্দের, ঠিক এই মুহূর্তে যাকে নিয়ে তুমি ভাবছো, আম, রবীন্দ্রনাথেরই একটা কবিতা আমরা রবীন্দ্রনাথ। আবৃত্তি শুনবো, এবং তারপর পোলাক, সজীব, তুমি যেটা মনে করো একটু গান শুনি, তারপর আমি আবার একটা কথা গান ফিরে যাবো। কবিতা, তো এই সেই, এবং চাই গো আমি তোমারে চাই, তোমায় আমি চাই, এই কথাটি সদাই মনে বলতে যেন পাই। আর যা কিছু বাসনাতে ঘুরে বেড়াই দিনে রাতে, মিথ্যা, সে সব মিথ্যা। ওগো তোমায় আমি চাই। রাত্রি যেমন লুকিয়ে রাখে আলোর প্রার্থনায়, তেমনি গভীর মোহের মাঝে তোমায় আমি চাই। শান্তিরে ঝড় যখন হানে, শান্তি তবু চায় সে প্রাণে, তেমনি তোমায় আঘাত করি তবু তোমায় চাই। চাই গো আমি তোমারে চাই, তোমায় আমি চাই। সজীব এটার সাথে কি কানেক্ট করছে এখন? যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। আহা, আহা, আমি বলি না যে সজীবের, কি পোলাক, ঠিক হুম। বলেছিলাম? অবশ্যই। এবং তোমার সঙ্গে আমার যখন আগে কথা হয়েছিল, তুমিও একই কথা বলেছে যে কবিতাপা, সজীব বেস্ট গায়, সবচেয়ে হুম, ভালো গায় হুম, রবীন্দ্রসঙ্গীত। সত্যি। হ্যাঁ, ও গলার, খুব পছন্দ হুম, করে আমি রবীন্দ্রনাথের গান গাই, কিন্তু আমাকে মাঝে মাঝে গাইতে হয়, বা আমি অন্য গানও খুব পছন্দ করি। যেহেতু কবিতাপ্পা, আমি ছোটবেলা থেকে সব ধরনের গান শিখেছি, বরং রবীন্দ্রনাথের গানটাই আমার শেষের দিকে এসে শেখা হয়েছে, এবং আমি জাতীয় পুরস্কার দুবার গোল্ড মেডেল পেয়েছি কিন্তু লোকসঙ্গীতে, হুম, যেটা আমার ছোটবেলায়। এবং আমি প্রথম আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যাল যেটা বাংলাদেশে হয়, ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যাল, হুম, সেটা সেখানে কিন্তু আমি 70,000 দর্শকের মধ্যে ফোক গান গেয়েছি। সো হয় কি যে কিন্তু তারপরেও দর্শকের ভালোবাসা বা আপনজনের ভালোবাসা তো একটি আলাদা হুম। জায়গা তৈরি করে। আমার মনে হয় যে অনেকেই আমার গলায় রবীন্দ্রনাথের গান শুনতে পছন্দ করেন, এবং আমি চেষ্টা করি যে হয়তো ঠিকঠাক গাওয়ার, এই আর কি। এবং আমি একটা কথা যোগ করতে চাই যে হুম, স্বপ্নীল সজীব কিন্তু প্রশিক্ষিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এবং আমাদের বাংলাদেশের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ থেকে প্রথম, মানে প্রথম, যেটা হুম, হুম, কিন্তু অনেকেই হয়তো জানে না যে সময়ে, কারণ আহ, স্বপ্নিল হ্যাজ হিজ কাইন্ড অফ অরা, রাইট? কিন্তু ও কিন্তু সত্যি, মানে, এবং ধ্রুপদ অঙ্গে, ধামার অঙ্গের, খেয়াল অঙ্গে, টপ্পাঙ্গের গান অবলীলায় গেয়ে যায়। ওই যে যেটা বললো যে হয়তো চ্যানেলের
এক ধরনের গানের ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়, সে কারণে গানগুলোর বাইরে গাওয়া সম্ভবপর হয় না। কিন্তু যখন ওর একক অনুষ্ঠানগুলো হয়, সেখানে কিন্তু ও ঢেলে রবীন্দ্রসঙ্গীত গায়। এবং হ্যাঁ। যারা শোনেননি তাদেরকে আমি আহ্বান করব যে ওর গলায় এই গানগুলো শুনবেন, মার্গ সঙ্গীত গুলো। অবশ্যই। ধন্যবাদ ধন্যবাদ। এবং সজীব, মানে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, যারা ওকে চেনে তারা প্রথমত চেনে কিন্তু রবীন্দ্রসঙ্গীত দিয়ে। রবীন্দ্রসঙ্গীত দিয়ে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিন্তু ও অন্য যে গানগুলো করে সেগুলো খুব ভালো করে, খুব খুব ভালো করে, তাই না সজীব? হ্যাঁ। আসলে আমার কথা আমি কিভাবে বলি, কিন্তু হয় না যে যেটা আহ, আহ, গাইতে হয় আসলে শ্রোতাদের এক এক ধরনের, শ্রোতাদের পছন্দের জায়গা এক এক রকম। তো আর তরুণ শিল্পী দেখলে নানা ধরনের একটা অনুরোধ থাকে এখনো। দেখা যায় যে যারা শুধু রবীন্দ্রনাথের গানও করেন, তারাও কিন্তু মঞ্চে তিন কবির গান গান অতুল গাইছেন। প্রসাদ, ডিএল রায় বা রজনীকান্ত বা সমসাময়িক কবিদের গান। হয় কি যে আম, সকল শিল্পী তো সব ধরনের গান শিখে আসলে বড় হই আমরা, তারপরে তো একটা পথ তৈরি হয়। তো বললাম যে কিছু ভালো গান করতে চাই, যে গানগুলো অন্যকে অনুপ্রাণিত করবে, আমার প্রজন্মের শিল্পীদেরকে অনুপ্রাণিত করবে। সেটা রবীন্দ্রনাথের গান তো আছেনই, আর রবীন্দ্রনাথের গান তো আমি বলি আলোর গান। তো রবীন্দ্রনাথের সাথে সাথে অন্য কবিদের কথাও বলতে চাই আমার গলা দিয়ে, আমার স্বর দিয়ে। আমার তো কোনো ক্রেডিট নেই, সব তো তারা সৃষ্টি করেছেন, আমরা তো সেই সৃষ্টিটাকে নিয়ে কাজ করছি। তো সেই জায়গা থেকে মনে হয় কবিতা সামটাইমস যে নিজের কিছু মৌলিক গানও থাকা উচিত, যেটা নিজের সৃষ্টি, বলবো এটা আমার গান। রবীন্দ্রনাথের গান, নজরুল ইসলামের গান, স্বপ্নীলের গান, তো এগুলো কিন্তু একটি শিল্পীর তাড়না থাকে। আর শিল্পীর তাড়নাগুলো কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে, মানে আমাদের ইচ্ছাটা বা আমাদের স্বপ্নগুলো কিন্তু বদলাতে থাকে। তো প্রতিনিয়ত আমরা আসলে স্বপ্ন দেখি, জেগেও স্বপ্ন দেখি, ঘুমিয়েও স্বপ্ন দেখি। এবং শ্রোতাদের কি নিয়ে স্বপ্ন দেখি, বাংলা গানকে নিয়ে স্বপ্ন দেখি। আসলে সর্বোপরি শেষ কথা থাকে বাংলা দেশ এবং বাংলা গানকে যেন আমরা সমৃদ্ধ করতে পারি, বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে পারি আমাদের কিছু কন্ট্রিবিউশন দিয়ে। এই মুহূর্তে আমি জানি তুমি খালি গলায় গাইছো এবং তোমার সামনে কোনো যন্ত্রও নেই এই মুহূর্তে। তারপরও তুমি এই মুহূর্তে যদি তোমাকে বলি আমি একটা গান শুনতে চাই তোমার কণ্ঠে, তুমি ঠিক কোনটা শোনাতে চাও? তোমার পছন্দের। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয় রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ধন্যবাদ। এত এত হৃদয় ছুঁয়ে গেল, এত হৃদয় ছুঁয়ে গেল স্বপ্নীল, আসলেই পোলা। এরপর তোমার কি মনে হচ্ছে এটার পর? কেন মেঘ আসে হৃদয় আকাশে, আহ তো একটু, যেহেতু মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে আমার মনে হয় যে একটু আলো খোঁজা না।
Light, oh where is light? Kindle it with the burning fire of desire. The sky is overcast with clouds and the rain is ceaseless. I know not what this is that stares in me. I know not its meaning. A moment's flashing drags down into deeper gloom on my sight. Light, oh where is light? Kindle it with the burning fire of desire. It thunders and the wind rushes screaming through the void. The night is black, black stone. Let not the hours pass by in the dark. Kindle the lamp of love with thy light. Light, oh where is light? বাহ, আলোর কি কথা যখন সুন্দর। বললে, এটা সজীবও বলেছে। অদ্ভুত অদ্ভুত বলার, মানে তোমরা পারো Thank you. দুজনেই। হ্যাঁ, একজন আরেকজনকে খুব, আমার মনে হয় খুব ভালো বুঝতে পারো, এবং এটার হুম, একটা কারণও আছে না, দুজনের হুম, একটা সম্পর্ক আছে পারিবারিক, হুম, হুম। তাই না পোলাক? অবশ্যই। হ্যাঁ, সজীব, হ্যাঁ, পোলাক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। এবং আমি তো আমার আমার পোলাক ভাই তো আমার শিক্ষকের মতোই, মানে আমার সবকিছুই আমার পরিবার থেকে। যখন আমি ঢাকায় চলে আসলাম তারপরে তো আমরা একসাথেই এতদিন একসাথেই আছি। তো প্রায় 12 বছর আমরা প্রায় একসাথে। তো আহ, কথা বলা, কিভাবে কি বলতে হবে, কোন অনুষ্ঠানে কি করতে হবে, সবকিছুই আসলে পোলাক ভাই আমাকে আহ তৈরি করে দিয়েছেন। এখন আমি তৈরি হয়ে গেছি। এখন আমি ওর উপর মানে ছুরি ঘোরাচ্ছি রেগুলার। হ্যাঁ, যেটা হয় সেটা। যে যেটা হয় হ্যাঁ, যে শিখে ফেললে যেটা হয়, এই ট্রিক্সটাই শেখানো উচিত না মানুষকে, যে কিভাবে কিভাবে কি না, করতে অবশ্যই। হয়। কিন্তু ও না, এতটা সরল, the এতটা beauty. সহজ, এতটা সুন্দর মনে যে ও ওর আশেপাশে সকল মানুষকেই ও ওর মতো করে চায় যে তারা যেন ওর মতো করে ভাবে, ওর মতো করে আনন্দের কথা বলে, রবীন্দ্রনাথের কথা বলে, এবং কোথায় যেন গিয়ে আলোর কথা বলে। ও সবসময় সবাইকেই চেষ্টা করে ওর পাশের যারা আছেন তাদেরকে নিয়ে ভাবতে, যেটা সবাই ভাবতে পারে না, এবং যেটা অনেক বড় মনের মানুষেরাই ভাবতে পারে। সবাইকে নিয়ে ভাবনা। তো থ্যাংক ইউ ফর অল, কি বলবো, You all need the not to thank me. support আমি যেটা বলি যে and কবিতা আপা, যে all the love. the beauty of this brotherhood is certain amount of respect for each other. সত্যি কথা বলতে, Exactly. যেমন আমি স্বপ্নিলের থেকে বয়সে অনেক বড়। তো সেইখান থেকে আহ স্বপ্নীল সজীবের প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে, এবং ওর কাজের যে পরিধি, যেভাবে ব্যাপ্তি, এবং সে যে স্থান অর্জন করে নিয়েছে, শুধুমাত্র ভারত বাংলাদেশ নয়, এ বহির্বিশ্বেও, মানে অবলীলায় গান নিয়ে একটা ছেলে দুরন্তের মতো সঙ্গীত নিয়ে পরিভ্রমণ করছেন। এটা তো সত্যি অনেক গর্বের ব্যাপার, এবং সেটা দেখেও কিন্তু আমার প্রচন্ড গর্ব হয়। এবং তো দ্য বিউটি অফ দিস ব্রাদারহুড, আমি সত্যি যেটা বলবো, মিউচুয়াল রেসপেক্ট ফর ইচ আদার। এবং স্বপ্নিলের ক্ষেত্রেও, আমার ক্ষেত্রেও কিন্তু স্বপ্নিলের ঠিক একই রকম, মানে এক ধরনের মনোভাব রয়েছে। আর রবীন্দ্রনাথ তো একটা কমন ফ্যাক্টর আছেই, আমাদের পারিবারিক সম্পর্ক তো আছেই। তার থেকেও আবার বলবো যে আমার জন্য, আমার মতে, ও তো অনেক প্রশংসা করলো, আমি কিন্তু ভীষণ অলস এবং লেড ব্যাক পার্সন। তো হি ইজ অ্যাকচুয়ালি মাই কনসিস্টেন্ট সাপোর্ট পিলার। এক স্বপ্নিল সজীব থাকা মানে আই এম রিল্যাক্স, আমার আর কিছু করতে হয় না। এই যে কবিতা আপা খুব ভালো করে জানে, সম্প্রতি যে ধ্রুপদে যে কাজ, যেটা কিন্তু আই এম জাস্ট এ কার্পেন্টার, এভরিথিং হ্যাজ ডান বাই স্বপ্নিল। না না, সেটা এ না আসলে। প্রত্যেকটা জিনিস, যেটা এরকম একটা হয় যে সাপোর্ট সিস্টেম থাকলে, হোয়াট এলস ইউ নিড ইন লাইফ? ইউ জাস্ট গেট ফ্রি। না, যেটা হয় যে প্রতিটা সম্পর্কই তো আসলে লালন করতে হয়। তো আমি তোমাদের দুজনের ওই ওই কথাটাই বলতে চাচ্ছিলাম, শুধু যে গান নিয়ে তোমরা আছো বা পোলাক যে কবিতা নিয়ে আছে, না, তোমরা সংস্কৃতিটাকে লালন করছো, ধারণ করছো। এবং আমি যে জিনিসটা লক্ষ্য করেছি, যে সজীবের মধ্যে আরেকটা জিনিস যেটা আছে, সেটা হচ্ছে তুমি প্রমোট করো বাংলাদেশের বিভিন্ন শিল্পীকে বিভিন্নভাবে। সেটা যে শুধু গানের ক্ষেত্রে হবে বা কবিতার ক্ষেত্রে হবে সেটা নয়। তুমি এক একজন, আমি দেখছি ফ্যাশন ডিজাইনার যারা, তাদের সঙ্গে কাজ করছো, এবং তাদেরকেও তুমি লাইমলাইটে নিয়ে আসছো। তোমরা দু ভাই মিলেই আবার মডেলিংও আমি করো। না, হ্যাঁ, আমি দেখেছি। এবং আহ
এটা খুব ভালো, যেটা একটা নতুন প্রজন্মকে, আমার তো মনে হয় যে নতুন প্রজন্মকে তোমরা অনেক উৎসাহ প্রদান করছো। এবং সেই সাথে সজীবকে আমি দেখেছি, পোলাককেও দেখেছি যে তোমরা বিভিন্ন অর্গানাইজেশনের, সংগঠনের সাথে, সেবামূলক সংগঠনগুলোর সাথে জড়িত আছো। তোমরা এতিম যারা বাচ্চা, তাদেরকে নিয়ে, যারা মনে করো যে ঠিক মতো যে পাওনাটা সেটা পাচ্ছে না, সেগুলো নিয়েও কাজ করছে সমানভাবে, তাই না? এটা এটা কিন্তু অনেক এই বড় এই একটা কাজ। এই হ্যাঁ, হ্যাঁ, উদ্যোগটা হ্যাঁ, এই উদ্যোগটা বিশেষ করে সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে। স্বপ্নিল সজীবের নিজেরই। কারণ আমি সত্যি কথা বলতে আমি কিছু না, মানে স্বপ্নিল ফাউন্ডেশন বলে একটি স্বপ্নিল প্রতিষ্ঠিত করেছে একটি সংস্থা, যেখানে হুম, সুবিধা বঞ্চিত এবং পথ শিশু, বস্তিবাসী শিশুদেরকে গান শেখানো হয়, এবং এটা স্বপ্নিল কিন্তু আহ প্রচার বিমুখ হয়েই করছে নিজের হুম, ইচ্ছা থেকে, সদ ইচ্ছা থেকে। তো ও ভালো বলতে পারবে ও ব্যাপারে। আমি জাস্ট হুম। হিজ সাপোর্ট, ওয়ান অফ দ্য সাপোর্টস আর কি। হ্যাঁ, যেটা হয় অবশ্যই দেখতে দেখতে কবিতা আপা প্রায় 5 বছর হয়ে গেল স্বপ্নিল ফাউন্ডেশনের। এটা খুব ছোট্ট করেই শুরু করা হয়েছিল, সুবিধা বঞ্চিত বাচ্চাদেরকে একটু গান শেখানোর ব্যবস্থা, ওদের বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার একটা চেষ্টা। আসলে এ থেকে এটার এটার একটা মানে এটার একটাই মোটো যে এখান থেকে যদি একটি বাচ্চাও সঠিকভাবে আমাদের দেশকে চেনে বা আমাদের সংস্কৃতিকে চেনে, এটাই আমাদের অর্জন হবে। আর এটা একেবারেই নন প্রফিটেবল অর্গানাইজেশন। সেই শুভকামনা এবং সেই সদিচ্ছা আমারও থাকলো। আমি তো অবশ্যই আমার পক্ষ থেকে আমি বলছি, আমি তোমার পাশে এসে দাঁড়াবো। থ্যাংক আর ইউ, থ্যাংক ইউ। হুম, আমরা একটু আগে আলোর কথা বলছিলাম। তো এই যে আলোর পথযাত্রী, তুমি তো কাজ করে যাচ্ছ, কিন্তু মাঝখানে আমাদের প্রায়ই হয় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমরা একটা এই যে ধর্মীয় যে সাম্প্রদায়িকতা, সেটা আমাদের দেশে এই কদিন আগেও একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল। কিন্তু আসলে তো আসলে তো আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের দেশ, তাই না? আমরা স্বাধীনতাটাও এনেছি তো সে কারণেই, সম্প্রীতির একটা বন্ধন তৈরি করে রাখার জন্য। হুম। তো আমি দেখেছি তোমাদের ২ ভাই খুব এটার ব্যাপারে তোমাদের স্ট্যাটাস দিচ্ছ, সবার পাশে আছো, এবং কাজ করছো। তো যেহেতু দুজনেই রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করো, তো এখন তোমাদের ভাবনায় ঠিক এই মুহূর্তে আমাদের দেশে তার, আমরা একটু একটু মানে এই যে এখনকার যে অবস্থানটা আমাদের, সেই অবস্থান থেকে তোমাদের দুজনের ভাবনাটা শুনি কবিতা এবং গানে। সকাতরে কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বার্তা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছি বাঁচিয়ে, সদাই ভাবনা, যা কিছু হারায় যায়, না মানে সান্ত্বনা। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বার্তা। বাহ, হুম, সাধারণ। আমি কবিতা বলতে চাই না। আহ, আমি রবীন্দ্রনাথের একটা কথাকে কোট করতে চাই। উনি সবসময় বলেছেন যে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারই।
বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। আমি যেহেতু কবিতা আপা আম, পারিবারিক সূত্রে আমার আব্বা ডিস্ট্রিক্ট কমিশনার ছিলেন ফুডে, আম্মা মিউনিসিপ্যাল কমিটির কমিশনার ছিলেন। আমি এই যে যে এখন যে কথাগুলো মানুষজন বলছে, সাম্প্রদায়িকতা, ধর্ম, এগুলো না খুব ক্ষুদ্র আমার মনে হচ্ছে, যে মানুষের ক্ষুদ্র চিন্তা। আমি কিন্তু খুব অভিজ্ঞতার সাথে, এবং আমার এই যে মানে আমার রানিং মাই থার্টিস, এবং আমার এই 30 বছর বয়সের জীবনে জীবদ্দশায় কিন্তু আমি দেখিনি যে সম্প্রীতিটা কিন্তু আমাদের আহ দেশের একটা সম্পদ। আমাদের মধ্যে এরকম হানাহানি, ভাগাভাগি, হিন্দু মুসলমান কোনোদিনও ছিল না। আর এগুলো হয়তো বা আমার কাছে কেন যেন মনে হয় যে একটা মুভমেন্ট, একটা মানুষের হয়তো ক্ষুদ্র চিন্তা, এবং এটার প্রেক্ষিতে, কারণ পৃথিবী গোটাটাই একটা দেশ। হ্যাঁ, এবং এই যে আমি পৃথিবীর একটি ক্ষুদ্র অংশ, এবং দেশ দশ ধর্মের ঊর্ধ্বে যদি আমরা গিয়ে ভাবতে পারি, তাহলে এটা হচ্ছে দুর্বলের প্রতি সবলের অত্যাচার। এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ দেওয়াটা আমার মনে হয় যে কোনোভাবেই উচিত না। কারণ ওই সুদূর আমেরিকাতে বসে যেটা হয়তো ব্রডকাস্ট হচ্ছে মিডিয়াতে, বা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের যাচ্ছে, আমি খুব নাম করে বলতে পারি, আমি একটা আলোকচিত্র শিল্পীরও দেখিনি যে এই আলোকচিত্র, এই এই ছবিটা এই আলোকচিত্র শিল্পী তুলেছেন, এখানে ওখানে দেখেছেন। হু আর দিস মিডিয়াস? কারাই এজেন্সিস গুলো যারা এই ছবিগুলোকে দিচ্ছে? এবং একটা প্রতিমাকে যদি এভাবে ভেঙে চুরমারও করা হয়, সেই প্রতিমার যে ছবিটা যেই বা আপলোড করছেন, তারাই বা কি কোনো ফিল্টার মেনটেন করে সেটাকে আপলোড করছেন? সেখানেও তো আমি দেখছি যে কোনো সম্মান নেই। তো ওভাবে বলে আসলে লাভ নেই। সম্প্রীতি আমাদের দেশের একটি ঐতিহ্য। হ্যাঁ, এবং আর যেটা হয় যে কবিতা আপা, আমার মনে হয় যে এর জন্যই তো সংস্কৃতির চর্চা করতে হবে। সংস্কৃতির চর্চা যদি বাচ্চাদেরকে ইংলিশ, অঙ্ক, বাংলা না শেখার সাথে সাথে কিন্তু সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে, না হলে কিন্তু হুম, আমাদের দেশটাতে আহ যখনই সংস্কৃতির চর্চা হবে না, তখনই কিন্তু এরকম ধরনের হানা আমাদের মধ্যে আসবে। কারণ আমি আমি যখন ছোটবেলা থেকে আমি বড় হয়েছি, পোলাক ভাই বড় হয়েছে, হুম, আমাদের হুম, ফরিদপুরে কত সুন্দর আমরা হুম, অনুষ্ঠান দেখেছি, পুজো দেখেছি, ক্রিসমাস দেখেছি। আমি যেমন একটি ব্যাপটিস্ট চার্চ স্কুলে পড়েছি, তারপরে পড়েছে, আমি হ্যাঁ। জেলা স্কুলে পড়লাম, এবং আমাদের নটরডেম, যে নটরডেমে পড়েছে। নটরডেমে পড়েছি। হ্যাঁ, আমাদের, এবং আমি চর্চা করি এক ধরনের কালচার, যেটা অনেকটাই হিন্দুস্তানি বেসড কালচার, যেহেতু আমাদের হিন্দুস্তানি সঙ্গীত আমরা বলে থাকি আমাদের রাগ সঙ্গীত গুলোকে। তো সেই জায়গা থেকে কোথাও কিন্তু আমরা এটা বোধ করি না। এবং তুমি দেখো, আমি অষ্টমী করেছি, সপ্তমী করেছি, নবমী করেছি, দশমী করেছি, প্রতিদিনই কিন্তু আমি অনুষ্ঠান করেছি। এবং অনেকে আমাকেও বলেছে যে এই যে যে তুমি পুজোতে যে ছবি দিচ্ছ, এটা কি হলো, এটা ব্যাপারটা কি? আমি তখন তাকে লিখলাম যে এটা বিটিভিতে একটা সেট, আপনার বোধ নেই যে আমি কোথায় এখন আছি, এবং আপনার বোধটাকে আসলে সুবুদ্ধিতে পরিণত করতে হবে। তো আমাদেরকে লড়াই করতে হবে সুস্থ হুম, সংস্কৃতির। আমাদেরকে আমরা যেমন ভীষণ ভাবে বিদেশি কোডগুলোকে ফলো করি, বা বিদেশি মোটিভেশনাল হুম, স্পিকারদেরকে হুম, ফলো হুম, করি, আমাদের দেশে কিন্তু তেমন অর্থে সত্যিকারের মোটিভেশনাল স্পিকার নেই। তারা আছেন কেউ অনলাইন বেসড কোম্পানি রান করে, বা কেউ ইউটিউবার, বা কেউ অনেক কিছুর সাথেই আছেন, কিন্তু তাদের কথা শুনে আমরা কিন্তু অনুপ্রাণিত হই না। সাদগুরুর মতো আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার মতো কথা বলতে হবে, আমাদের কথাগুলোকে ছড়িয়ে দিতে হবে। এই 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 মাধ্যমটা যদি আমাদেরকে উন্নত করা যায়, আমার মনে হয় যে এই জায়গাগুলো আরো রোধ করা সম্ভব। এবং সবসময় আনন্দের মাঝে একটি চক্রই থাকে, চেষ্টা করে তারা, সেটা ইন্ডিয়াতেও হয়, পুজোতে হয়, ইন্ডিয়ার ঈদে হয়, বাংলাদেশে পুজোতে হয়, বিশেষ করে বাংলাদেশে পুজোতে হয়, নিউ ইয়ারের সময় হয়। কবিতা আপা, তুমি ভাবতে পারবে না, যখন নতুন বছর আসে, এটা তো খ্রিস্টানদের একটি অনেক বড় উৎসব, যেটা তোমাদের ওখানে অনেক বড় করে উদযাপিত হয়। তখন কিন্তু আমাদের দেশে অনেকগুলো রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়, একটি রেস্ট্রিকশন থাকে 8টার মধ্যে বাড়িতে ফিরতে হবে। তো 8টার মধ্যে বাড়িতে মানুষকে না ফিরিয়ে মানুষকে রাত
একটার মধ্যে ফিরলেও কিভাবে সুস্থ হয়ে ফিরতে পারে, তারা কিভাবে শুদ্ধ সংস্কৃতির চর্চা করতে পারে, এই শিক্ষাগুলো দেওয়া খুব দরকার। সেটাই কিন্তু আমরা চাই। এটা আমাদের প্রজন্মের কাছে আমাদের মানে দাবি যে আমরা যেন একটু হলেও সেটার পরিবর্তন করতে পারি। আর এই পরিবর্তনটা কিন্তু সত্যি, আমি হ্যাঁ। যে কারণে আমার বাবা মায়ের রেফারেন্স দিলাম, যে এই যে মানে টলারেন্স অ্যাবাউট ডিফারেন্ট ফেইথস, এটা কিন্তু আমি আমার বাড়ির থেকে দেখেছি, আমার মাকেও দেখেছি এই যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন, সে কর্মক্ষেত্রেই হোক, তারপর আমাদের বাড়িতে একসাথে আমাকে কোরআনের তালিম দেওয়া। তো এই যে মানে টলারেন্স অ্যাবাউট ডিফারেন্ট ফেইথস, এই জিনিসটা যদি পরিবার না শেখায়, আর স্বপ্নিল সজীব খুব সুন্দর একটা কথা বললো যে সংস্কৃতির চর্চা শুধুমাত্র মানুষকে এই ক্ষুদ্র চিন্তা থেকে ঊর্ধ্বে তুলে দিতে পারে। সবারই একটা জীবনে মানুষটা মূঢ় থাকে, রূঢ় থাকে। তো তখন কিন্তু মানুষকে কিন্তু এই উত্তরণের জন্য আলো দিতে হয়, জ্ঞান দিতে হয়, শিক্ষা দিতে হয়। সেটা কিন্তু ওই বইয়ের আর ওই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল কবিতা স্টার না। দেখো, কোন ধর্ম বা কোন পরিবার কিন্তু কাউকে কাউকে খারাপ কাজ শেখায় না। আমার তো মনে হয় না। কোনো মা তার সন্তানকে বলতে পারে না যে তুমি এই খারাপ কাজটি করো। তো এইভাবেই কিন্তু আহ কোনো পরিবার যখন চায় না, কোনো ধর্ম তো, সব ধর্মেই তো শুধু আলোর কথাই বলা, কোনো ধর্মে তো কোনো শান্তি। খারাপ কিছু বলা নেই। তো এই বোধটাই মানুষের মধ্যে জাগ্রত করতে হবে যে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আমরা ভাই ভাই, আমরা সবাই মিলে এই দেশটা আমার, এই দেশটাকে ভালোবাসবো, এই দেশটাকে পরিচ্ছন্ন করব, তবেই আমাদের সার্থকতা হবে। অন্যকে না হানাহানির মাধ্যমে, অন্যকে প্রতিহত না করে। এটা আমাদের সবার সবার রক্তে কেনা একটি সুন্দর বাংলাদেশ। অবশ্যই। এবং তোমাদের মধ্যে যেন যারা আছে নতুন প্রজন্ম, তারা যেন এই জিনিসটাকে তোমরা যেভাবে করছো, আশা করছি সবাই ঠিক ওইভাবে এগিয়ে নিয়ে যাবে জিনিসটাকে। ইনশাআল্লাহ। পোলাক, তোমার শান্তিনিকেতনের কোন স্মৃতিচারণ করতে চাও? সজীবও কি শান্তিনিকেতনে তুমি কোন করেছো? আমি কোর্স করেছি শান্তিনিকেতনে। আমি ওখানে আচ্ছা। আমার মানে অপ্রাতিষ্ঠানিক ভাবে শেখার সুযোগ হয়েছে, রবীন্দ্রভারতীতেও শেখার সুযোগ হয়েছে। যেটা হয় যে ওখানকার শিক্ষাটা হচ্ছে, ওখানকার গাছপাতা লতা পাতা সবই না কথা বলে। তারা তারা বলে যে তোমরা গান গাও, তোমরা প্রকৃতির সাথে কথা বলো। ওখানকার পরিবেশটা একেবারেই ডিফারেন্ট। কিন্তু সেই জায়গা থেকে বলবো যে আমরা খুব লাকি যে রবীন্দ্রনাথকে তো আমাদের অর্জন করতে হয়েছে। স্বাধীনতার আগে রবীন্দ্রনাথ তো বাংলাদেশে ব্যান্ড ছিলেন, তখন তো রবীন্দ্রনাথকে আমরা অর্জন করেছি। সেখান থেকে বাংলাদেশি শিল্পী হিসেবে আমি খুব গর্ববোধ করি যে আমাদের দেশে তো প্রাতিষ্ঠানিক ওরকম ভাবে কোনো ইউনিভার্সিটি এখনো গ্রো করে নাই যেটা রবীন্দ্রনাথের শিক্ষা দিচ্ছেন বা রবীন্দ্রনাথের সাহিত্য পড়াচ্ছেন ওভাবে। সেখান থেকে কিন্তু আমাদের দেশেই কবিতা আপনি পর্যালোচনা করে দেখবেন যে দু বাংলার মধ্যে কিন্তু বাংলাদেশি শিল্পীরা এগিয়ে আছে। গানে বলেন বা জনপ্রিয়তা বা তাদের ছড়িয়ে দেওয়ার জায়গা থেকে আমরা কিন্তু কোনোভাবে পিছিয়ে নেই। আমাদের হয়তো শান্তিনিকেতন নেই বা রবীন্দ্রভারতী নেই, কিন্তু আমাদের যতটুকুই আছে সেটা শুদ্ধভাবে আমরা কিন্তু প্রচার করছি। এবং আরেকটা কথা আমি খুব মানে সুদৃঢ়ভাবে বলতে চাই, কলকাতায়, বিশেষ করে কলকাতা যেহেতু বাংলা ভাষাভাষীদের জায়গা, সেখানে রবীন্দ্রনাথের গান নিয়ে যতটা মিশ্রণ, সংমিশ্রণ, ভাঙা গড়া, বা যদি আমি বলতে চাই যে রবীন্দ্রনাথের গানকে নতুন ভাবে তৈরি করার একটি প্রসার থাকে, সেটা কিন্তু আমাদের দেশে থাকে না। আমাদের দেশে কিন্তু খুব সুস্থ এবং সুন্দর এবং খুব রবীন্দ্রনাথের দেখানো পথ দেখেই আমাদের রবীন্দ্রনাথকে আমরা চর্চা করি। সো আমরা কিন্তু অনেকটা পরিশীলিত ভাবে রবীন্দ্রনাথকে চর্চা করি, যেটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গে খুব কম দেখতে পাই। আপনি সিনেমাতে দেখবেন যে রবীন্দ্রনাথের গানের মধ্যে এমন কোন একটি না দৃশ্যায়ন আছে যেটা রবীন্দ্রনাথের গানের সাথে যাচ্ছে না, কিন্তু ওটাকে ওরা ওইভাবে করে তৈরি করেছে। কারণ যে জিনিস অক্ষয় তাকে ভাঙার কিছু নাই, কিন্তু সেটা দ্বারা একটা প্রচার হয়, সেটা হয়তো ওদের পাবলিসিটি একটা স্ট্যান্ড হতে পারে। কিন্তু শান্তিনিকেতন বা রবীন্দ্রভারতী সবসময় একটি তীর্থস্থানের মতো। যখনই ওখানে যাই অনেক কিছু শিখে আসতে পারি, বা ওখানকার নির্যাসটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। এটা আমার ক্ষেত্রে, আমি জানি না পোলাক ভাইয়ের ক্ষেত্রে কি হবে। পোলাকের একটু ভাবনা শুনি। শান্তিনিকেতন, শ্রীনিকেতনের আমি উত্তর শিক্ষা সত্রে ভর্তি হয়েছিলাম, তো ওখানকার প্রাক্তনী
কিন্তু প্রাতিষ্ঠানিক ভাবেও না, মানে পরমা বন্দ্যোপাধ্যায় এবং সুতপা সান্যালের কাছে প্রশিক্ষণ, উপনিষদ শেখা, ব্রজবুলি শেখা, এগুলো তো শেখার সুযোগ হয়েছে। যেটা বললো যে একটা সব জায়গারই তো একটা স্থান মাহাত্ম্য থাকে, ওটা তো যেহেতু গুরুদেবের নিজে তৈরি করা আশ্রম, তো ওখানকার জীবন যাপন সংস্কৃতিতে কিন্তু রবীন্দ্রনাথ বারবার করে প্রতিফলিত হয়। তো যারা ওখানে গিয়েছেন বা জানেন বা শিক্ষা গ্রহণ করছেন, আমি ওই শিক্ষা বা বিদ্যার কথা বলছি না, কিন্তু প্রকৃতির সাথে একাত্মা হয়ে যাওয়া, যেটা রবীন্দ্রনাথ বারবার করে, যেমন ওনার নাম ছিল রবি, মানে সূর্য, উনি ওই আকাশের সূর্যকে তাকিয়ে বলতেন সুদূরের মিতা। এই যে ওই যে ওই দূরের সূর্যকেও যে নিজের নামের করে নিজের মিতা বানিয়ে ফেলা যায়, এটা তো রবীন্দ্রনাথই আমাদেরকে শিখিয়েছেন। যেমন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এইটা দিনের বেলায় একটা বাচ্চা ছোট শিশু আকাশে যদি টুইঙ্কেল স্টার না দেখে, তাহলে সে কিভাবে খুঁজে পাবে যে টুইঙ্কেল স্টারটা কোথায়? তার জন্য রাতের বেলায় ওই কবিতাটা পড়ানো উচিত, যেটা শান্তিনিকেতনের একদম একটা কনসেপ্ট, যে কক্ষের বাইরে গিয়ে প্রকৃতির মধ্যে শিক্ষা গ্রহণ। এই এই এতটুক যদি জিনিস ডিফারেন্সিয়েট মানুষ করতে পারে, ডিস্টিংগুইশ করতে পারে, তাহলে কিন্তু মানুষ বুঝে যাবে যে এই স্থানটার মাহাত্ম্য কি। আর গান তো সব জায়গায় একই রকম ভাবে শেখানো হয়, তালিম এবং সঙ্গীত শুধুমাত্র শিখলেই হবে না, বা আবৃত্তি শিখলেই হবে না, অধ্যয়ন থাকতে হবে, শিক্ষা থাকতে হবে, পড়তে হবে। আর সে তো শুধু কবিতা পড়তে হবে তা না, বিভিন্ন জিনিস পড়লে কিন্তু মানুষের বোধের জাগরণ হয়। তো শিলাইদহেও যদি মানুষজন যায়, পটিস্বরে যায়, সেখানেও কিন্তু রবীন্দ্রনাথকে বারবার করে খুঁজে পাবে। ওই বোটে লেখা চিঠিগুলো পড়লে, তখন পদ্মাটা এখন অনেকটা দূরে চলে গেছে, কিন্তু ওই নির্জনে যখন পর্দা এখানে কাছে চলে আসতো, ওই সাজাদপুরের কুঠিবাড়িতে বা শিলাইদহের কুঠিবাড়িতে, তখন প্রকৃতির কি অবস্থা, এবং সেই জ্যোৎস্না যখন পদ্মায় পড়তো এবং ওরকম নির্জন অবস্থা, তাহলে কি বোঝা যায় যে কি একটা রোমাঞ্চকর পরিবেশ তৈরি হতো ওখানে। তো সেই জিনিসটা কিন্তু শান্তিনিকেতনে, যেমন এই যে বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথাও, এই যে যে গানগুলো রবীন্দ্রনাথের বর্ষা এবং প্রবল বর্ষণ, ওইটা কিন্তু শান্তিনিকেতনে গেলে বোঝা যায় যে বর্ষা কাকে বলে। তো শান্তিনিকেতনে গেলে বর্ষার গানগুলোকে খুঁজে পাওয়া যায়, যেহেতু ওখানে বসে লিখা। তারপরে যে বসন্তে পলাশ অশোক যেভাবে রাস্তায় পড়ে থাকে, মনে হয় যে প্রকৃতি লাল গালিচা দিয়ে তোমাকে সংবর্ধনা নিয়ে ওখানে নিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলা মানে খুব দুর্লভ এখন। তো প্রকৃতিকে খুঁজতে হলে, রবীন্দ্রনাথকে খুঁজতে হলে ওনার নিজের তৈরি করা আশ্রম, সেখানে গিয়ে, এবং আশ্রম কালচার যেটা, সেটাকেও একটু জানতে হবে যারা ছিলেন ওখানে। ওই যে বললাম না, তো ঐতিহ্যকে তো ধারণ করতে হবে, না হলে নিজেদের শেকড় যদি ভুলে যায় তাহলে কি হবে। তো সেই এবং কারণে সকালে শান্তিনিকেতন ইজ ওখানকার নেসেসারি। প্রার্থনা ঘরটা খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, যেটা প্রার্থনার মাধ্যমেই শুরু হয় দিনটি। তো এই বোধগুলো, মানে ওখানকার কালচারটা একটা মানুষকে কতটা সহজ পথে চলতে হবে এটা শিক্ষা দেয়, যেটা আমার মনে হয় যে পৃথিবীর অন্য কোনো প্রতিষ্ঠানে এরকম ভাবে শেখানো হয় কিনা আমি জানি না। তো এটা আমরা আসলেই লাকি যে আমরা ওখানে যেতে পেরেছি, কিছু শিখতে পেরেছি কিনা জানি না, কিন্তু একটি ভালোবাসা নিয়ে আসতে পেরেছি ওখান থেকে, যেটা আমরা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারি। একদম। রবীন্দ্রনাথ মানেই তো প্রেম, সম্পর্ক। তোমাদের দুজনের তো মেঘে মেঘে বেশ বেলা হয়ে যাচ্ছে মনে হয়। কেউ এলো জীবনে? Kavita Appa, I thank every boy, girl, baby who came into my life in a form of relationship and left at the same, at the right point of time to help me to grow as a person what I am today. So I'm thankful to all my relationship, that I'm still single and looking for a good soulmate. ওকে। সাজিব? ভালোবাসা তো ভীষণ কমপ্লিকেটেড। আমার লাইফে তো সবসময় কেউ না কেউ থাকে, কেউ না কেউ আসে, কেউ না কেউ চলে যায়, কিন্তু এখন যিনি আছেন, আমি তিনি খুব আমাকে আগলে রাখেন, আমাকে গুছিয়ে দেন সবকিছু, আমাকে গোছানোর চেষ্টা করছেন। কিন্তু আসলে মেঘ বা ঝড়কে তো বাধা সম্ভব হয় না,
দেখা যাক যে আদৌ বাঁধা যায় কিনা। ওই যে ধরা দেবে না অধরা ছায়া অধরা ছায়া। রচি গেছে মন মোহিনী মায়া, এরকম ব্যাপারটি। কিন্তু আচ্ছা। প্রেম শিল্পীর জীবনে থাকবেই, সেটা ব্যক্তিক প্রেম হোক বা বৈষয়িক প্রেম হোক বা প্রকৃতি প্রেম হোক বা তার শিল্পের সাথে প্রেম। আর আমার মাঝে সকল প্রেমের আনাগোনা সব সময় ছিল, থাকবে, এবং আছে তো অবশ্যই। তো সেই সেই কথাতেই না হয় আমরা একটু প্রেমের আমেজ নিয়ে কিছু একটা শুনি পোলাক আর স্বপ্নিলের কাছে। আচ্ছা, পোলাক ভাই কিছু একটা শোনাও, আমি তারপরে করছি। মনে পড়ে এককালে চিঠিতে লিখিতাম তোমারে প্রেয়সী অথবা প্রিয়ে, একালের দিনে শুধু বুঝে লেখে নাম, থাক সে কথায়, লিখি বিনা নাম দিয়ে। তুমি দাবি করো কবিতা আমার কাছে, মিল মিলাইয়া দুরূহ ছন্দে লেখা, আমার কাব্য তোমার দুয়ারে যাচে, নম্র চোখের কম্প্র কাজল রেখা। সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয়, যে কোনো ছুতায় চলে এসো মোর ডাকে, সময় ফুরলে আবার ফিরিয়া যেও, বসু মুখোমুখি যদি অবসর থাকে। থ্যাংক ইউ। আহা, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, ও কালো মেঘ, কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো দেখেছি তা কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারেই বলি, কৃষ্ণ কলি আমি তারেই বলি, কৃষ্ণ কলি আমি তারেই বলি। বাহ, চমৎকার চমৎকার। আমার এত ভালো লাগছে না তোমাদের দুজনের সাথে বসে, দুজনের কথা শুনছি, গান শুনছি, সময় যে কখন পেরিয়ে গেল সেটার তো কোনো খবরই নেই। অনেকক্ষণ ধরে কথা বলছি। কিন্তু আমার তো একটি দাবি আছে, তোমার কাছ থেকে কিছু শুনবো না আজকের দিনে? তুমি আমাদেরকে কিছু শোনাবে না, এটা কি হয়? আমি তোমাদেরকে অন্য একদিন শোনাবো, কিন্তু আজকে তোমাদের শোনানোর পালা, তাই না? তোমাদের শোনানোর পালা, হ্যাঁ, তোমাদের জন্যই শুনবো আজকে, আমার দর্শক শ্রোতাদের জন্যই শুনবো। পোলাক আর স্বপ্নিল, সবার জীবনে স্বপ্ন থাকে, তাই না? তোমাদের কি সেই স্বপ্নটার কাছাকাছি পৌঁছতে পেরেছো? কে উত্তর দেবে? বলো পোলাক, বলো। স্বপ্ন আসলে প্রতিনিয়ত না নতুন নতুন করে স্বপ্ন এসে ধরা দেয় চোখের সামনে সময়ের সাথে সাথে। যাপিত জীবনের স্বপ্নগুলোর কথা উল্লেখ করতে চাই না, তবে আমি একটা কথা বিশেষভাবে বলতে চাই কবিতা আপা। আমার রিসেন্টলি মনে হলো, যেটা আমার একটা স্বপ্ন এখন তৈরি হয়েছে, যেহেতু আমার প্রপিতামহ মৌলভী আব্দুল হাকিম, তো উনি কোরআন শরীফ সে সময় উনি হানাফি পত্রিকার এডিটর ছিলেন, সুলতানেরও এডিটিং করতেন। তো উনি তাফসীর সহ কোরআন শরীফ তর্জমা করেছিলেন সে অখণ্ড ভারতে, এবং যেটা এখন ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়। তো যেহেতু এখন পডকাস্ট, বিভিন্ন অডিও মাধ্যম এসেছে, তো আমার সত্যি এখন ইচ্ছা যে তালিম নিয়ে, যেহেতু আমি ভয়েস আর্ট ফর্মের সাথে আছি, তো আমার খুব ইচ্ছা হয়েছে রিসেন্টলি যে এটা একটা নতুন স্বপ্ন এসে যোগ হয়েছে আমার জীবনে, যে কখনো যদি সম্ভবপর হয় তাহলে হয়তো ওনার এই কাজগুলোকে আমি একটু ভয়েস দিতে চাই।
আহ, আমার লিগেসিটাকে একটু ক্যারি ফরওয়ার্ড করার। কারণ আমার মনে হয় যে এটা আমার 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 ব্যক্তিগত জীবনের জন্য একটি অনেক বড় প্রাপ্তি হবে। আমার আব্বাও খুশি হবেন এবং যারা আমার ইন্তেকাল করেছেন পরিবারের, তারা হয়তো উপর থেকে বসে আমার জন্য প্রার্থনা করবেন। সো এটা একটা দায়িত্ব বোধ থেকেই করছি। আর আমার ড্রিম সবসময় টু বি এ হ্যাপিয়েস্ট পার্সন অন দ্য আর্থ। সবচেয়ে আমি সুখী হতে পছন্দ করি। আমি এই বিষাদে থাকা, এই নিরানন্দে থাকা, তারপরে যে মানুষ কি বলে অবসাদে থাকা, ডিপ্রেশন কি বলে আজকাল লোকজন, আমি তো রিলেটও করতে পারি না। আবার এই যে প্রেম করে কি করে না করে আমি বুঝিও না যেগুলোকে। আমি নিজে ভীষণ রোমান্টিক পার্সন। আই ডেটেড উইথ মাই সেলফ। আমার একটা মেয়ে আছে সৌদামিনী ইসলাম। তো আমরা আই এম এ বিউটিফুল ফ্যামিলি। So this is all my dream to be a happy person, happiest person on this planet. And that will remain my dream always. দর্শকদেরকে একটুখানি ক্লিয়ার করে দিই। আবার সৌদামিনীকে কিন্তু এখন আমরা দেখাতে পারছি না, কারণ সে শব্দ করবে এবং সেই শব্দে এটি একটি বিড়াল ছানা। পোলাকের। খুব ভীষণ আদরের বিড়াল ছানা। এবার স্বপ্নিল বলো তোমার স্বপ্নের কথা। আসলে আমার দু চোখ ভরা স্বপ্ন, অনেক স্বপ্ন দেখে আমার চোখটা ছোট একেবারে যাইতে হয়। আমি প্রতিনিয়ত স্বপ্ন দেখি, আমি স্বপ্নে বাস করি, স্বপ্নে বাস করতে আমার ভালো লাগে এবং সেই স্বপ্নগুলো সার্থক হয় যখন, তখন আমি আবার নতুন স্বপ্ন দেখি। জীবনে অনেক স্বপ্ন দেখেছি, অনেকগুলো বাস্তবায়ন হয়েছে এবং নতুন করে আরো স্বপ্ন দেখছি। কিন্তু আমার একটি খুব ইচ্ছা যে আমি যেন কিছু ভালো মানুষ তৈরি করতে পারি, যে যারা শিশুদের কথাই বলছি, যে শিশুগুলোকে আমি আলোর পথ দেখাতে পারি, যারা আমার দ্বারা অনুপ্রাণিত হবেন। তারা অবশ্যই পৃথিবীতে নিগৃহীত বা অবহেলিত বলেই তাদেরকে আমি সুযোগ করে দিতে চাই, তাদেরকে আলোকিত করতে চাই। এটা আমার একটা খুব বড় স্বপ্ন। আর একটি বড় স্বপ্ন হচ্ছে বাংলা গানকে তোমাদের ওখানে, মানে তুমি যেখানে থাকো ওটাই তো পৃথিবীর সব থেকে মানে সেন্টার পয়েন্ট বলা হতে পারে, হলিউডে কিছু কাজ করতে চাই। এটা একটা স্বপ্নই, যেখানে বাংলা গানের সাথে কোলাবোরেশন কিছু কাজ করতে চাই, যেটা হয়তো বাংলা ভাষাভাষী মানুষ ছাড়া বিশ্বের অন্যান্য মানুষের কাছে বাংলাদেশকে পৌঁছানোর একটা প্রয়াস থাকবে। সো এটা আমার একটা বড় স্বপ্ন। তো এটাকে সার্থক করতে গেলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে এবং তোমাদের ভালোবাসাই এটাকে সার্থক করতে পারে। অনেক গল্প শুনলাম, অনেক কথা শুনলাম। আমার অনুষ্ঠানের শেষ পর্বে, যেটি একটু এই অনুষ্ঠানটা একটু ভিন্ন ধর্মী হলো, সাধারণত একজন আসেন কিন্তু আমরা দুজনকে এনেছি, এবং কবিতার সাথে যে শেষ প্রশ্নটা আমি সবাইকে করি সেটি হচ্ছে কিভাবে স্মরণীয় হয়ে থাকতে চাও, সেটি আমি বাংলা গান দিয়ে স্মরণীয় হতে চাই। আমার স্বপ্ন বললাম না, শেষ স্বপ্নটি যে বাংলা গানকে সারা বিশ্বে ভ্রমণ করাবো, বাংলা গানকে বিশ্বে ভ্রমণ করিয়ে আমি স্মরণীয় হতে চাই বাংলা গানের মাঝে। চমৎকার স্বপ্ন। পোলাক? I just wanted to be loved and a special person. I refuse to be ordinary. আর তার জন্য আমার মনে হয়, if you have belief in yourself, if you trust yourself, if you have confidence and determination to fight the odds, stamina to last forever, conviction from within, and a dream to be victorious, and that's what something makes you special. I always wanted to be a special person and a loved person, and that is how I want to be remembered. Yeah. You are special. I am. I always treat myself very special.
I don't need anyone to treat me specially. I always treat myself very special. Self-obsessed person যাকে বলে। হ্যাঁ, কিন্তু আমরা সবাই কিন্তু নিজের নিজের ক্ষেত্রে স্পেশাল, সেটা তো Yes, অস্বীকার yes. করার কিছু নেই, তাই না? Every born is extraordinary, কবিতা আপা। Right. Every born is extraordinary. সত্যি কথা। এটা খুব একটা সত্যি কথা। আমরা যদি অ্যাকসেপ্ট করে নেই যে আমরা প্রত্যেকে স্পেশাল, আর আমাদের এই যে একটা বৃথা প্রয়াস থাকে পারফেকশনিস্ট হওয়া, আর আমরা যদি এই সহজ সত্যটা যদি বহু আগে মানে নেই যে উই আর নট পারফেক্ট, উই ক্যান ট্রাই টু বি পারফেক্ট, তাহলে কিন্তু আমাদের জীবন অনেক সরল হয়ে যাবে। এই এই এত এত কিছু থাকবে না। নিজেরে করিতে গৌর অবদান, নিজেরে কেবলই করি অপমান। তো বড় কিছু হওয়া না, বাট নিজেকে সেলফ সেন্টার্ড হওয়া ইজ নট এ ব্যাড থিং, বাট ডিনাই আর ইজ ভেরি ব্যাড। আমার অনুষ্ঠানের শেষে আমি যে দুজন তরুণকে নিয়ে আসলাম, তোমাদের মুখ থেকে আবার যারা দর্শক, তাদের উদ্দেশ্যে তোমরা দুজনে তোমাদের মতো করে কিছু বলো। আসলে এত সুন্দর একটি অনুষ্ঠান, যেটা বললেন কবিতা আপা, শুরু থেকেই আমরা যখন শুনলাম যে কবিতা আপা আমাদের সবার প্রিয় বাচিক শিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যিনি সুদূর আমেরিকাতে বসে বাংলা সংস্কৃতি নিয়ে ভাবেন, বাংলা সংস্কৃতির লালন এবং চর্চা করেন, এবং তার একটি এত সুন্দর প্রয়াস কবিতার সাথে, নামটি কত সুন্দর। সেই অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি। বিশেষ করে আমি আমার কথা বলতে পারি যে আমি সত্যি ভাগ্যবান যে এই অনুষ্ঠানে আসলে অনেক গুণী মানুষেরা আসেন। সেখানে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, আমরা আসলে গর্বিত বোধ করছি। আর আপনারা সবাই কবিতার সাথে থাকবেন, তো আপনাদেরকে আমরা পাশে চাই, সারা বহির্বিশ্বের মানুষকে। আমি তো আজকে একটি বিশেষ দিন, আমার জন্য কবিতার সাথে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে সত্যি খুব সৌভাগ্যবান মনে করছি। কবিতা দিলাওয়ার আপা তো মানে একজন মানে জনপ্রিয় সাংবাদিক ছিলেন বাংলাদেশে যখন উনি কাজ করতেন। তারপর উনি এখন অভিবাসী বাঙালি, বাংলাদেশী। এবং ওখানে এই যে জিজ্ঞেস করলো স্বপ্ন, তারপর আবার কত সুন্দর সুন্দর কতগুলো প্রশ্ন করলো, এই যে উনি নতুন করে আবার স্বপ্ন দেখছে, নতুন করে আবার ওখানে বাংলাদেশে যে কৃতি জন্মদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে এই যে একটি অনুষ্ঠান মালা তৈরি করেছে, এর জন্য আমি অভিনন্দন জানাই কবিতার সাথীকে। বর্ষপূর্তির অনেক শুভেচ্ছা কবিতা আপা, আমার তার প্রতিও কৃতজ্ঞতা রইল। এবং আজ 21শে নভেম্বর স্বপ্নিল সজীবের জন্মদিন, তো তাকেও শুভ জন্মদিন। এবং তিনি যেভাবে নিজের জন্মকে সার্থক করে চলেছেন, সেই জন্য তার প্রতি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বপ্নিল, দীর্ঘায়ু হও, এভাবে সুমন থেকে সুসঙ্গীত আমাদের মাঝে বিলিয়ে দাও। শুভ জন্মদিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো শুভ মাচ। জন্মদিন সজীব, আমারও তোমার জন্য অনেক শুভ কামনা এবং দোয়া রইল। শুধু দর্শক যারা এতক্ষণ আমার কবিতার সাথে দেখছিলেন, কবিতার সাথে ছিলেন স্বপ্নিল সজীব এবং সামিউল ইসলাম পোল্লাকের সাথে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সেই পর্যন্ত সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন।